স্বাগত রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। এবারে পুরো খবর। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা শেষ না হতেই উপকূলীয় এলাকায় পানির তোড়। চরম দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে অস্বাভাবিক জোয়ার। সাধারণ জোয়ারের তুলনায় এখন 2 থেকে 4 ফুট উচ্চতায় উঠছে সাগরের পানি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ দিয়ে এই পানি ঢুকছে গ্রামে, শহরে। এতে যেসব অঞ্চল বন্যা কবলিত হয়নি সেগুলোও পানিতে ভাসছে। বেশিরভাগ এলাকা মাছের ঘের ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে ফসল। এতে চলতি মৌসুমে উপকূলীয় অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি ছাড়াই দিনে দুবার করে পানিতে ডুবছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকা। অভিজাত এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী জলাবদ্ধতা। বড় বড় বাড়ি থেকে শুরু করে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে আছে প্রায় সপ্তাহ জুড়ে। একই অবস্থা দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেরও। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ভোগ্যপণ্য। অল্প সময়ের ভিতরে রাস্তাঘাট সব ডুবে যায়। এটা সিটি আবাসিক এলাকা, অথচ দীর্ঘ 15-16 বছর যাবত আমরা এই অশান্তিতে ভুগতেছি। এই অবস্থা 2-3 দিন থাকবে, তারপর আস্তে আস্তে লঘুচাপের মাত্রাটা কমে যাবে। তবে একটা জিনিস সত্য, এটা কিন্তু কোনো সাইক্লোন ফর্ম করতে যাচ্ছে না। খুলনার দক্ষিণ প্রান্তে পাইকগাছা উপজেলার শোলাদানা বেদবুনিয়া গুচ্ছগ্রাম। অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে এই লোকালয়ে। দিনের বেশিরভাগ সময় এখানকার বাড়িঘর, ফসলি জমি থাকে পানির নিচে। একই সাথে শিবসা নদীর ভাঙনে পাইকগাছার বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্র তলিয়ে গেছে। ভেসে গেছে চিংড়ির ঘের ও ফসলি জমি। যে বাঁধ ছিল তা তো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কাঁচা কাঁচা নিয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। 1970 সালে সাইক্লোন গোর্কির পর এবারই বরিশাল নগরীর সদর রোড জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানির চাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে নগরীর অধিকাংশ এলাকার সড়ক, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। জোয়ারের পানি ঢুকে বরগুনায় মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। দিনে দুবার এই জেলার উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে জোয়ারের পানিতে। এতে 6 উপজেলার লক্ষাধিক মানুষ দিনের বেশিরভাগ সময় পানিবন্দী। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সাতক্ষীরায় এখনও বিস্তীর্ণ এলাকা পানির নিচে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে দিনে দুবার লোকালয়ে ঢুকছে পানি। পানিতে নিমজ্জিত পটুয়াখালী শহরও। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে কলাপাড়া, রাঙাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল সহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত চর। স্থানীয়রা জানান, সিডর ও আমপানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। পানিতে ভাসছে পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। কুমির প্রজননের ট্যাঙ্কগুলো ডুবে গেলেও বেষ্টনীর কারণে কুমির ও কচ্ছপ রক্ষা পেয়েছে বলে জানান বন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুষ্ক মৌসুমে বাঁধগুলো ঠিকমতো মেরামত করা হয়নি বলেই এবার বন্যায় বিভিন্ন জনপদ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। তার মতে, এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় প্রদান করা। এখন করণীয় হচ্ছে বাঁধ আমাদের থেকে মানুষকে বাঁচাতে হবে। বলা সহজ, করা কঠিন। এগুলো দরকার ছিল যখন আমরা সুপ্ত অবস্থায় আছি, বৃষ্টি পানি ছিল না, তখন বাঁধগুলোকে মেরামত করা। সেটা করা হয়নি, এখন সেই ধাক্কা চলছে। দ্বিতীয়ত, সাধারণ মানুষকে যে আশ্রয়, সেই আশ্রয়ের ব্যবস্থা করা, এবং সেটার জন্য বেশ কঠিন যে সমস্ত জায়গায় আশ্রয় নেবে, স্কুল, কলেজ বা অন্যান্য, সেগুলো অনেকটা পানির তলে। সামগ্রিকভাবে একটা প্রচন্ড কষ্টের ভেতরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাপক অপপ্রচার আর গুজব ছড়িয়ে বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে পারেনি ষড়যন্ত্রকারীরা, আর এ কারণেই তাকে হত্যা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, এই হত্যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা। এ কারণে 15 আগস্টের পর প্রায় 2000 মুক্তিযোদ্ধা সেনা সদস্যকে হত্যা করে জিয়াউর রহমান। শাহ আলী জয়ের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজন করে এই আলোচনা সভার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি আকাশকেও আমি কখনো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 15ই আগস্টের ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে সারা দেশে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার ছড়িয়ে ব্যর্থ হয়। বিবিসির কাছে দেয়া হত্যাকারী কর্নেল ফারুক আর রশিদের বক্তব্যে তা পরিষ্কারভাবে উঠে আসে। তাকে হত্যা করার এই প্রক্রিয়াটা শুরু করার জন্য দেখা যাচ্ছে
যে আমাদের দলের আভ্যন্তরে যেমন নানা ধরনের খেলা শুরু হয়, আর পাশাপাশি জানা অজানা কিছু লোক নানাভাবে সমালোচনার মুখর হয়ে ওঠে। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তার উদ্দেশ্যটাই ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা, সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা, সেটা নস্যাৎ করা। সেটা যখন তারা একান্তভাবে পারেই নাই, তারপরেই কিন্তু তারা এই হত্যার পথ বেছে নেয়। শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় খন্দকার মোশতাকের সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান। তাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধে একেবারে সব থেকে বেশি অবদান যাদের, খালেদ মোশাররফ থেকে শুরু করে, হায়দার থেকে শুরু করে, হুদা থেকে শুরু, প্রত্যেকে জিয়াউর রহমান কিন্তু একে একে হত্যা করেছে। 2000-এর কাছাকাছি সেনা সদস্য এবং অফিসাররা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই দেশের যত রক্তপাত, যত হত্যাকাণ্ড, যা কিছু, সবই তো সেই থেকে শুরু। এবং যেদিন থেকে আমাদের বিজয় এসেছে, তারপর থেকে বোঝা যাচ্ছে যে একটা গভীর চক্রান্ত কাজ করছিল। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই হবে তার রক্তঋণ শোধ করার শ্রেষ্ঠ উপায়। বিজয়ের যে পতাকা, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দিন হয়েছিল সেই রাজধানীর দারুসালাম সহ বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আরও 4 মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ওই 4 মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টে আদেশ স্থগিত চেয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন ফুল কোর্টে তাদের বেগম খালেদা জিয়ার যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মামলা কার্যকরী স্থগিত থাকবে, সে আদেশ বহাল রেখেছে। পাশাপাশি বলেছে যে এই মামলা হাইকোর্টে গিয়ে আপনারা নিষ্পত্তি করেন, রুল হিয়ারিং করেন। বাট এই মুহূর্তে এই মামলার হাইকোর্টে যে আদেশ আছে, স্থগিত আদেশ আছে, সেটা বহাল রয়েছে। আশা করি বেগম খালেদা জিয়ার অন্য মামলাগুলো যদি একই রকম আদেশ হবে। যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো। আগামী 31 আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। রোববার দুপুর 12টার দিকে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারককে এম ইমরুল কায়েস অভিযোগ গঠন শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, তড়িঘড়ি করে অভিযোগ গঠন উদ্দেশ্যমূলক। আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান। কিছু একটা আছে, নাহলে এত তড়িঘড়ির তো কোনো কারণ নাই। বহু অস্ত্র মামলা এখানে আছে, কিন্তু একদম 1 মাসের ভিতরেই এই মামলাটা শেষ করে ফেলতে হবে। এই তড়িঘড়িটা কেন, এটা আমাদের কাছে সন্দেহের উদ্রেক করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ গঠন করা হয়েছে। আমরা শুনানি অন্তে মাননীয় আদালত তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা গঠন করা হয়। এখানে তার বিরুদ্ধে যে এলিগেশন যে তারা অস্ত্র ব্যবসা করে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল। গেল 22 ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা জানান। সচিব বলেন, করোনার কারণে এবছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হলেও এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই দ্রুত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্কুল খুললে স্ব স্কুলে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে ক্লাস হবে সে বিষয়েও নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।
পাঠ পরিকল্পনা ছিল সেটা আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি। যেহেতু স্কুল খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং কোভিড-19 এর এখন যে অবস্থা, সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশও তৈরি হয়নি। তো সেই কারণে আমরা 3টি বিকল্প রেখে আমরা একটা নতুন লেসন প্ল্যান তৈরি করেছি। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। 24 ঘন্টায় 1973 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে 2,94,598 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন 3,941 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 24 জন ও নারী 10 জন, আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,79,091 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ এখনও কমেনি। 24 ঘন্টায় 5,300-র বেশি মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটি দেশে। 12 বছরের বেশি বয়সী শিশু কিশোরদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী করোনা কোনো না কোনো রূপে পৃথিবীতে চিরস্থায়ী থাকবে বলে সতর্ক করেছে ব্রিটিশ শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা। স্পুটনিক 5 ভ্যাকসিনের পর এবার এপিভ্যাক করোনা নামে আরেক টিকার ট্রায়ালের সাফল্য দাবি করেছে রাশিয়া। দেশটির ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির এই ভ্যাকসিনটির 3য় স্তরের ট্রায়াল চলছে বলে জানিয়েছে রয়টার্স। আগামী সেপ্টেম্বরে টিকার চূড়ান্ত ট্রায়াল শেষ হবে বলে জানিয়েছে মস্কো। এদিকে চীনের ভ্যাকসিন 1 মাসের মধ্যেই মানবদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ইন ওয়েইডং। ভাইরাসের ছোটখাটো রূপান্তর ভ্যাকসিনের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ভারতের করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 73 দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পাবে দেশটির জনগণ। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনের ভোট। রোববার নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মোহাম্মদ আলমগীর এই তথ্য জানান। সচিব জানান, ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনের উপনির্বাচনের তফসিল সময়মতো ঘোষণা করা হবে। করোনার কারণে ঢাকা 18 আসনের উপনির্বাচন আরও 90 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচন আগেই 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব। এবং নওগাঁ 6 এই দুটি আসনের নির্বাচন আগামী 17 অক্টোবর 2020 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করা হবে। পাবনা 4-এর ভোট গ্রহণ হবে 26 সেপ্টেম্বর। জনসভা করাই যাবে না, পথসভা করাই যাবে না, স্বাস্থ্যবিধি মেনে প্রচার, যেমন মনে করেন মাইকে প্রচার করলো। কক্সবাজারের চকরিয়ায় মা ও তার 2 মেয়ে সহ পরিবারের 5 জনকে গরু চোর আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে কোমরে রশি দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হারবাং ইউনিয়নের পহর চাঁদা এলাকায় এই ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম। চকরিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়রা নারী সহ গরু চোর সিন্ডিকেটের 5 সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 8 নম্বর ওয়ার্ডের একটা আওয়ামী লীগের কাউন্সিলর মাস্টার মাহবুল হক, উনি আমার ফোন করে, মামা আমার গরু একটা চুরি হয়ে গেছে, চুরি নিয়ে গেছে সিনজুবিরা। আমরা সুরগুলো জনগণের সঙ্গে সুরগুলো ধরছে, আমি চৌকিদার পাঠান। করোনা মহামারীর প্রেক্ষাপটে এবার আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ বন্ধে সকল উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইনডোরে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে
পবিত্র আসর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইমামবাড়াগুলোই সবাইকে একসঙ্গে না ঢুকিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের পরামর্শ দেন ডিএমপি কমিশনার। কৃষিখাতকে আধুনিক করে বাণিজ্যে নিয়ে যেতে চায় সরকার, এ মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি দাস ডক্টর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন তিনি। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ভারতের রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি দাস বলেন, অ্যাগ্রো প্রসেসিং, ডেয়ারি, কৃষি প্রকৌশল এবং লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে দুদেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। তারা যাতে খাদ্যাহারে না তাদের কোনো কষ্ট হয় সেই দিকে বাংলাদেশের প্রচুর অ্যাচিভমেন্ট। তো কিভাবে এই অ্যাচিভমেন্টটা হয়েছে, বাংলাদেশের এই আজকের সাকসেস ইন এগ্রিকালচার, এগুলো বিষয়ে কথা হচ্ছিল। কত ইনোভেটিভ জিনিস করা হয়েছে এগ্রিকালচার সেক্টরে, যাতে আজকে বাংলাদেশ এই জায়গায় পৌঁছেছে যে ফুড সেলফ সাফিসিয়েন্ট। এবং এখনো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অটুট রয়েছে। ভারতের সেনাবাহিনী আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে, অস্ত্র দিয়েছে, এবং এখনো আমরা মনে করি বিভিন্ন আমাদের ভূপ্রকৃতি প্রায় অনেক বেশি ব্যাপারে মিল রয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ভারতও কৃষি প্রধান দেশ। অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। করোনার মধ্যেও সুখবর নিয়ে ফিরলেন জাপানে সম্পূর্ণ বিনা খরচে কাজ করতে যাওয়া বাংলাদেশি কর্মীরা। জাপান সরকারের সাথে চুক্তি অনুযায়ী মাসিক 1.5 লাখ টাকা বেতন ছাড়াও দেশে ফিরে প্রায় 5 লাখ টাকার চেক পেলেন তারা। রোববার তাদের হাতে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এ সময় মন্ত্রী জানান, করোনার মধ্যে গত 5 মাসে প্রায় 70,000-এর ওপরে কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। করোনার শুরু থেকেই বৈদেশিক শ্রম বাজারে ধস, নেই কোনো সুখবর। এরই মধ্যে হঠাৎ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে জাপান থেকে ফিরলেন প্রথম ব্যাচের ইন্টার্ন কর্মীরা, যারা সম্পূর্ণ বিনা খরচে জাপান গিয়ে মাসিক 1.5 লাখ টাকা বেতন ছাড়াও এককালীন প্রায় 5 লক্ষ টাকার চেক পেলেন। আমরা সফলভাবে সেখানে টেকনিক্যাল ইন্টার্নি করতে সমর্থ হই। রবিবার নিজ কার্যালয়ে ফেরত আসাদের হাতে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় তিনি জানান, গেল 5 মাসে করোনার কারণে 70,000-এরও উপরে কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এখন তো অনেকে ফেরত আসতেছে বিভিন্ন কারণে, অতীত থেকে অনেক বেশি এখন মানুষ আসছে। এই অবস্থাকে আমাদেরকে সামাল দিতে হবে। তো এখন যারা যারা এখানে ধরেন 44 বছর বয়সে ফেরত আসলো, তো রেডি হইতে হইতে তো 45 অতিক্রম হয়ে যাবে। তো ওদেরকে আমরা চাই এখানে অন্তর্ভুক্ত করতে। ইন্টার্ন শেষে জাপান থেকে ফেরত আসা কর্মীদের এবার দেশের কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার, জানান প্রবাসী কল্যাণ সচিব। এই যে ল্যাঙ্গুয়েজের এই দক্ষতা, এটি যে আমাদের জন্য কত দরকার, এবং বিশেষ করে জাপানিজ দক্ষতা, এগুলো আমরা মনে হয় যে আমরা যারা এখানে এসেছেন বিএমইটি তাদেরকে বিভিন্ন জায়গায় যুক্ত করবেন। বাংলাদেশ জাপান চুক্তির আওতায় বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে 144 জন বাংলাদেশি কর্মী জাপান যান। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত 25 জুলাই আব্দুস শহীদের করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগ শনাক্ত হয়। আব্দুস শহীদের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দেন আব্দুস শহীদ। অস্থির চালের বাজার, রেকর্ড পরিমাণ উৎপাদনের পরও কেন দাম বাড়ছে তার সদুত্তর নেই কারো কাছেই। অটোমিল মালিকদের অভিযোগ, একটি শক্তিশালী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে চালের বাজার। মৌসুমে কম দামে ধান কিনে বাজার অস্থির করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে খাদ্য সচিবের হুঁশিয়ারি, সিন্ডিকেট হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বাড়তি দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বাস তার। সুলতান আহমেদের রিপোর্ট।
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল উৎপাদনে সারা বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশের নাম। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য বলছে 2019-20 অর্থবছরে বাংলাদেশে মোট উৎপাদিত ধানের পরিমাণ 3 কোটি 60 লাখ মেট্রিক টন। আর এবছর সবচেয়ে বেশি 14 কোটি 90 লাখ মেট্রিক টন উৎপাদন করে চীন রয়েছে সবার উপরে। এর আগে তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়া নেমেছে 4-এ। তবে বাস্তবতা যেন ধার ধারে না হিসেবের। সবচেয়ে বড় ধানের মৌসুম শেষেও বাড়ছে সব ধরনের চালের দাম। কদিন আগেও মোটা চাল বিক্রি হতো 38 টাকায়, তা এখন 44 থেকে 46 টাকা। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট চাল। চিকন চালের দামও বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা। সব চাউলের দামে বাড়ছে, মোটা, চিকন, সরু, নাজিশাইল, মিনিকেট সব চাউলের দামে বাড়ছে। সীমিত আয়ের মানুষ কোনোভাবে পারতেছে না, এই জন্য আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে মেন্টালি। গেল কয়েক বছর ধরেই অস্থির চালের বাজার। এবারও বন্যার অজুহাতে একটি গোষ্ঠী দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ অটো রাইস মিল মালিক সমিতির। আমি বরাবরই এই সিন্ডিকেটের বিরুদ্ধে বলে আসছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই রশিদগঞ্জ সিন্ডিকেটেরা যারা আছে তারা 2017 চালের দাম বৃদ্ধি করা হয়েছিল। মাননীয় খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে অনুরোধ করবো, আপনারা এই সিন্ডিকেটকে যদি ভাঙতে না পারেন তাহলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে প্রতিবারেই। পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আমদানির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষি মন্ত্রণালয় মনে করে চালের দামকে বর্তমান অবস্থায় রাখতে হলে চালের আমদানি করার কোনো প্রয়োজন নেই, তাহলে অন্যথা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। আর খাদ্য মন্ত্রণালয় ভাবছেন যে কিছু পরিমাণ হলেও চাল আমদানি করা যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যেটা করা যায় যে যদি প্রয়োজন হয় তাহলে সীমিত সংখ্যক চাল আমদানির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে, এবং সেটা কোনো অবস্থাতেই ঢালাওভাবে চাল আমদানি করা যাবে না। বাজারে চালের সংকট নেই বলে দাবি করছেন খাদ্য সচিব। কদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি তার। ইতিমধ্যে আউশ ধান কাটা চলছে, আমরা আশা করি যে এটা খুব তাড়াতাড়ি আবার বাজারটা আবার স্টেবল হয়ে যাবে। বাজারে পর্যাপ্ত চাল আছে এবং কৃষকের ঘরে প্রচুর খাদ্য বাজারেও আছে, কৃষকের কাছেও আছে। কোনো সিন্ডিকেট এবার চলবে না, সিন্ডিকেট আমরা ভেঙে দিচ্ছি। সিন্ডিকেট হলে ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন খাদ্য সচিব। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিয়ম মেনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3রা নভেম্বর। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা তা নিয়ে এরই মধ্যে ডেমোক্র্যাটদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। ট্রাম্প বলছেন নির্বাচন হলেও ফল হয়তো জানা যাবে না কখনো। এদিকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডাক বিভাগের জন্য $2,500 কোটি বরাদ্দ দিয়ে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হলেও রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন সিনেটে তা পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পেরুতে চলমান মহামারী প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানী লিমায় আয়োজিত নৈশ ক্লাবের পার্টিতে পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায় শনিবার রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে প্রায় 120 জন পার্টিতে অংশ নিয়েছিলেন। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পদদলিত হয়ে 13 জনের প্রাণহানি ও 3 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পেরুর রাজধানীর লস অলিভোস জেলার বাসিন্দারা ওই নৈশ ক্লাবের পার্টির ব্যাপারে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার খবরে ক্লাবটিতে আগতরা একজনের আগে আরেকজন বের হওয়ার জন্য চেষ্টা করলে পদদলনে এই হতাহতের ঘটনা ঘটে। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পাশাপাশি দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের হাতছানি রয়েছে বাভারিয়ানদের সামনে। অন্যদিকে 7বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ফরাসি জায়ান্টরা দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনার সামনে। তৌহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখ 5বার রানার আপের পাশাপাশি ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই আসরের শিরোপা 5বার ঘরে তুলেছে বাভারিয়ানরা। তাদের উপরে রয়েছে কেবল রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও লিভারপুল। এবারের আসরে শিরোপা ঘরে তুলতে পারলে 6বারের চ্যাম্পিয়ন অলরেডদের আসনে ভাগ বসাবে ডিয়েটার ফ্লিকের শিষ্যরা। 7 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পাশাপাশি ট্রেবল জিতেছিল বায়ার্ন। এবারও তাদের সামনে সুযোগ থাকছে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতে বার্সেলোনার অনন্য রেকর্ডে ভাগ বসানোর।
সেমিফাইনালে বার্সাকে বিধ্বস্ত করা বায়ার্ন এই আসরেই টটেনহামকে 7-2, বেলগ্রেডকে 6-0 ও 2 লেগে চেলসিকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছিল সেমির টিকিট, যা ইঙ্গিত করে বাভারিয়ানদের অপ্রতিরোধ্য ফর্মের দিকেই। ফাইনালে পুরো ফিট একাদশ পাচ্ছে ডিয়েটার ফ্লিক, যা ম্যাচের আগে নির্ভর রাখছে তাকে। অন্যদিকে 7 বার শেষ 8 থেকে বাদ পড়া পিএসজির সামনে প্রথমবারের মতো সুযোগ এসেছে নতুন ইতিহাস রচনা করার। ঘরোয়া লিগে 28টি ট্রফির মধ্যে 24টিতেই নিজের নাম লিখালেও ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে কখনোই সেরা হতে পারেনি লা পার্সিয়ানরা। বায়ার্নকে হারাতে পারলে পিএসজির প্রথম শিরোপার পাশাপাশি 27 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাবে ফ্রান্স। অভিজ্ঞতায় ঢের এগিয়ে বায়ার্ন, তবে তারুণ্য নির্ভর পিএসজিও প্রস্তুত সেরাটা উজাড় করে দিতে। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের নিয়ে গড়া শক্তিশালী একাদশে ফিরতে পারেন মূল গোলরক্ষক কেইলর নাভাস। কুরুজাওয়া ও গুয়ের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও চোট কাটিয়ে ফিরেছেন মাঝমাঠের পরীক্ষিত হাতিয়ার ভ্যারেত্তি, যা ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ফরাসি জায়ান্টদের। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ করব রাতের সংবাদ।